ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাবো। আসসালামু আলাইকুম মাহি ভাই ও প্রিয় লিসেনার্স। আজকের ঘটনাটি একটি পেশাভিত্তিক ঘটনা। একজন ক্লিনিং স্টাফের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অতি প্রাকৃতিক অভিজ্ঞতার কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের ঘটনার মূল চরিত্রের নাম ফরিদুল। ফরিদুল ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনাটি মূলত চীন ঘটিত একটি ব্যাপার। আমি ক্ষমা প্রার্থনা করছি আমার ঘটনার ভেতরের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য। প্রিয় শ্রোতা, আজকের ভূত গল্পে প্রবেশ করা যাক। ঘটনা শুরু 2021 সালে। ফরিদুল ভাই তখন একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করতেন। এই হাসপাতালটিতে ফরিদুল ভাই 2020 সালের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু করেন। সেই সময়টি ছিল আমাদের সবার জন্যই এক চরম আতঙ্কের সময়। চারিদিকে তখন করোনা ভাইরাসের মহামারী চলছে। মানুষের মনে সবসময় এক অজানা মৃত্যু ভয় কাজ করত। ফরিদুল ভাইয়ের নিয়মিত দায়িত্ব ছিল হাসপাতালের নিচতলায়। নিচতলার লবি এবং আউটডোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ অত্যন্ত দক্ষতার সাথে করতেন তিনি। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই তার দিন কাটছিল। কিন্তু 2021 সালের একটি নির্দিষ্ট দিনে ফরিদুল ভাইয়ের সুপারভাইজার, যার নাম ছিল মারুফ, তিনি হঠাৎ করেই ফরিদুল ভাইকে নিজের কক্ষে ডেকে পাঠান। মারুফ সাহেব ফরিদুল ভাইকে উদ্দেশ্য করে অত্যন্ত গম্ভীর গলায় বলেন, ফরিদুল, তোমাকে আজ থেকে নিচতলার বদলে তিনতলার আইসোলেশন ওয়ার্ডে কাজ করতে হবে। আজ থেকেই শুরু ডিউটি। ফরিদুল ভাই কিছুটা অবাক হলেন। জিজ্ঞাসা করলেন, স্যার, হঠাৎ করে তিনতলায় কেন? ওখানে তো আসিফ ভাই ঠিকঠাক কাজ করছেন, কোনো সমস্যা? মারুফ সাহেব কিছুটা চিন্তিত ও বিষণ্ণ গলায় উত্তর দিলেন, আসিফ ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই। উনি করোনা পজিটিভ। তাই যতদিন আসিফ ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে না ফিরছেন, ততদিন ওনার বদলে তোমাকে ওখানে দায়িত্ব পালন করতে হবে। তুমি তিনতলায় চলে যাও। ফরিদুল ভাই কোনো রকম আপত্তি না করে মারুফ সাহেবের আদেশে সম্মতি দিলেন। তিনি মারুফ সাহেবকে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, জি স্যার, ঠিক আছে, আমি যাচ্ছি তিনতলায়। তিনতলার আইসোলেশন ওয়ার্ড ছিল অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা। সেখানে কাজ করতে হলে বিশেষ সুরক্ষামূলক পোশাক বা পিপিই স্যুট পরিধান করতে হতো। পিপিই স্যুট পরে কাজ করা মোটেও কোনো সহজ কথা ছিল না। ভেতরে প্রচণ্ড গরম লাগত, শ্বাস নিতেও বেশ কষ্ট হতো। কিন্তু নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে ফরিদুল ভাই এই কষ্ট সহ্য করেই কাজ করছিলেন। তিনতলার আইসোলেশন ওয়ার্ডে মোট 30টি রোগীর কক্ষ ছিল। নিয়ম অনুযায়ী প্রতিদিন এই 30টি কক্ষ পরিষ্কার করা ছিল বাধ্যতামূলক। ফরিদুল ভাই তার কাজ শুরু করলেন। তিনি প্রতিটি রুম এক এক করে পরিষ্কার করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি 10 নম্বর কক্ষের সামনে এসে দাঁড়ালেন। সেই কক্ষের ভেতরে একজন বৃদ্ধা রোগী ভর্তি ছিলেন। তার নাম ছিল খালেদা বেগম। ফরিদুল ভাই শিষ্টাচার মেনে কক্ষের সামনে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে খালেদা বেগম অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। ফরিদুল ভাই ভেতরে প্রবেশ করে অত্যন্ত মনোযোগ দিয়ে কক্ষের মেঝে, দেওয়াল এবং প্রতিটি কোণা পরিষ্কার করতে শুরু করলেন। তিনি যখন নিজের কাজে সম্পূর্ণ মগ্ন, ঠিক তখনই খালেদা বেগম তাকে ডাক দিলেন। ফরিদুল নিজের কাজ থামিয়ে তার বিছানার পাশে গিয়ে দাঁড়ালেন। অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, জি খালাম্মা, বলুন, কিছু লাগবে? কোনো সাহায্য?
খালেদা বেগম কিছুটা চিন্তিত মুখে ফরিদুল ভাইকে বললেন, না বাবা, আমার কিছু লাগবে না। আমি শুধু তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাল রাত প্রায় 1টার দিকে তোমাদের একজন পরিচ্ছন্নতা কর্মী আমার এই কক্ষ পরিষ্কার করতে এসেছিল, কিন্তু আমি যখন তার সাথে কথা বলার চেষ্টা করলাম, সে আমার কোনো কথার উত্তর দেয়নি, একেবারে চুপ ছিল। কোনো সমস্যা ছিল নাকি বাবা? খালেদা বেগমের কথা শুনে ফরিদুল ভাই ভীষণ অবাক হলেন। তার অবাক হওয়ার পেছনে একটি যৌক্তিক কারণ ছিল। আইসোলেশন ওয়ার্ডে ফরিদুল ভাই ছাড়া অন্য কোনো পরিচ্ছন্ন কর্মী দায়িত্ব ছিল না। আসিফ ভাই অসুস্থ থাকায় সম্পূর্ণ দায়িত্ব ফরিদুল ভাই একাই পালন করছিলেন। তাছাড়া হাসপাতালের নিয়ম অনুযায়ী কোনো পরিচ্ছন্নতা কর্মী রাত 1টার সময় কাজ করতে পারেন না। নিয়ম অনুসারে রাত 11টার মধ্যে সকল পরিষ্কারের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। ফরিদুল ভাই মনে মনে ভাবলেন, তাহলে কাল রাতে খালেদা বেগমের ঘরে কে এসেছিল? তিনি কি কোনো ভুল দেখেছেন, নাকি এর পেছনে কোনো অন্য রহস্য আছে? খালেদা বেগমের কথা শুনে ফরিদুল ভাইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি মৃদু স্বরে বললেন, খালাম্মা, কাল রাতে তো অন্য কারো এখানে আসার কথা নয়। আমি ছাড়া এই 3 তলায় আর কোনো পরিচ্ছন্নতা কর্মী নেই। আপনি কি নিশ্চিত যে কেউ এসেছিল? খালেদা বেগম জোর দিয়ে বললেন, হ্যাঁ বাবা, আমি স্পষ্ট দেখেছি। নীল রঙের পিপিই স্যুট পরা ছিল, তবে তার মুখটা আমি দেখতে পাইনি। সে শুধু মেঝেটা মুছে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ফরিদুল ভাই আর কথা বাড়ালেন না, কিন্তু তার মনের ভেতর খটকাটা থেকেই গেল। তিনি ভাবলেন, হতে পারে হাসপাতালের অন্য কোনো স্টাফ ভুল করে এই রুমে ঢুকেছিল। কাজ শেষ করে ফরিদুল ভাই ঘর থেকে বেরিয়ে আসলেন, কিন্তু 10 নম্বর রুমের সেই রহস্যময় পরিচ্ছন্নতা কর্মীর কথা তিনি মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিলেন না। দুপুর গড়িয়ে বিকেল হলো। আইসোলেশন ওয়ার্ডের পরিবেশটা এমনিতেই একটু থমথমে থাকে। চারিদিকে শুধু ওষুধের গন্ধ আর রোগীদের গোঙানির শব্দ। ফরিদুল ভাই করিডর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় লক্ষ্য করলেন, করিডরের একদম শেষ প্রান্তে, যেখানে আলো কিছুটা কম, সেখানে একজন পিপিই পরা মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটা স্থির হয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। ফরিদুল ভাই ভাবলেন, হয়তো অন্য শিফটের কেউ হবে। তিনি ডাক দিলেন, ভাই শুনছেন? আপনি কি নতুন জয়েন্ট করেছেন? কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। ফরিদুল ভাই কিছুটা এগিয়ে গেলেন। লোকটা নড়াচড়া করছে না, এমনকি নিঃশ্বাস নেওয়ারও শব্দ পাওয়া যাচ্ছে না। ফরিদুল ভাই যখন মাত্র কয়েক হাত দূরে, তখনই লোকটা হঠাৎ করে পাশের একটা খালি ওয়ার্ডের ভেতর ঢুকে পড়ল। ফরিদুল ভাইও কৌতূহলবশত সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ঘরের দরজাটা আধা খোলা ছিল। তিনি ভেতরে উঁকি দিয়ে দেখলেন, ঘরটা একদম অন্ধকার এবং খালি, সেখানে কেউ নেই। ফরিদুল ভাই ভেতরে ঢুকে লাইট জ্বালালেন। ঘরটা ছিল স্টোর রুমের মতো, যেখানে পুরনো ভাঙা বেড আর অক্সিজেন সিলিন্ডার রাখা থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ঘরে ঢোকার আর কোনো রাস্তা নেই। জানালাগুলো ভেতর থেকে শক্ত করে বন্ধ করা। তাহলে লোকটা গেল কোথায়? ফরিদুল ভাইয়ের শরীরের ভেতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলেন। তার মনে হতে লাগলো, এই 3 তলায় এমন কিছু একটা আছে যা স্বাভাবিক নয়। সন্ধ্যা হয়ে এলো। ফরিদুল ভাইয়ের ডিউটি প্রায় শেষের দিকে। তিনি নার্সিং স্টেশনে গিয়ে রিনা আপার সাথে দেখা করলেন। রিনা আপা এই ওয়ার্ডের সিনিয়র নার্স। ফরিদুল ভাই ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, আপা, এই ওয়ার্ডে কি আসিফ ভাই ছাড়া অন্য কোনো ক্লিনার আছে? রিনা আপা ফাইল থেকে মুখ তুলে চশমাটা ঠিক করতে করতে বললেন, না তো ফরিদুল। কেন বলো তো? ফরিদুল ভাই খালেদা বেগমের বলা ঘটনা আর বিকেলের সেই লোকটার কথা খুলে বললেন। রিনা আপা ফরিদুল ভাইয়ের কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফরিদুল, এখানে অনেক কিছুই ঘটে যা আমাদের যুক্তির বাইরে। তবে এখন ডিউটির সময়, এসব নিয়ে ভেবো না, সাবধানে কাজ করো।
রিনা আপার কথায় আশ্বস্ত হওয়ার বদলে ফরিদুল ভাই আরো ভয় পেয়ে গেলেন। তার মানে রিনা আপাও কিছু একটা জানেন, যা তিনি বলতে চাইছেন না। রাত বাড়ছে, হাসপাতালের করিডোরের আলোগুলো মিটমিট করে জ্বলছে। ফরিদুল ভাই তার শেষ রাউন্ড শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তিনি শুনলেন 10 নম্বর রুম থেকে খালেদা বেগমের চিৎকার শোনা যাচ্ছে। তিনি দৌড়ে সেই রুমের দিকে গেলেন। গিয়ে দেখলেন খালেদা বেগম বিছানায় আতঙ্কে কুঁকড়ে আছেন এবং আঙুল দিয়ে দরজার দিকে ইশারা করছেন। ফরিদুল ভাই দরজার দিকে তাকিয়ে দেখলেন দরজার পাল্লাটা নিচ থেকেই খুব ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, যেন কেউ বাইরে থেকে ওটা টেনে ধরছে। কিন্তু বাইরে করিডোরে কেউ ছিল না। খালেদা বেগমের আতঙ্কিত মুখ আর দরজার রহস্যময় আচরণ দেখে ফরিদুল ভাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি দ্রুত গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুললেন, কিন্তু করিডোর একদম জনশূন্য। নিস্তব্ধ হাসপাতালে শুধু এসি চলার একটানা শব্দ ছাড়া আর কিছুই নেই। তিনি খালেদা বেগমের কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেন। খালেদা বেগম হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা, ওই লোকটা আবার এসেছিল। এবার সে আমার বিছানার একদম পাশে এসে দাঁড়িয়েছিল। আমি তার গলার ভেতর থেকে একটা ঘড়ঘড়ে শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন সে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। ফরিদুল ভাই বুঝতে পারলেন এখানে থাকা আর নিরাপদ নয়। তিনি দ্রুত নার্সিং স্টেশনে গিয়ে রিনা আপাকে সব জানালেন। রিনা আপা এবার আর বিষয়টা এড়িয়ে গেলেন না। তিনি ফরিদুল ভাইকে পাশের একটি ছোট কেবিনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। রিনা আপা অত্যন্ত নিচু স্বরে বললেন, ফরিদুল, তোমাকে একটা কথা বলা হয়নি। বছর দুয়েক আগে এই ওয়ার্ডের এই 10 নম্বর রুমে একজন পরিচ্ছন্নতা কর্মী কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তার নাম ছিল ফয়সাল। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু অতিরিক্ত কাজের চাপে আর এই পিপি স্যুটের গরমে তার হার্ট অ্যাটাক হয়েছিল। মারা যাওয়ার আগে সে এই 10 নম্বর রুমেই মেঝে মুছছিল। ফরিদুল ভাই ভয়ে নীল হয়ে গেলেন। তিনি অস্ফুট স্বরে বললেন, তাহলে কি ওই লোকটাই? রিনা আপা মাথা নিচু করে বললেন, অনেকেই তাকে দেখেছে ফরিদুল। বিশেষ করে যখন কেউ অসুস্থ থাকে বা একা থাকে, তখন সে তার কাজ শেষ করে ফিরে আসে। সে কাউকে ক্ষতি করে না, কিন্তু তার উপস্থিতি সহ্য করা কঠিন। ফরিদুল ভাই ভাবলেন, আজ রাতেই তাকে এই হাসপাতাল ছাড়তে হবে, কিন্তু তার দায়িত্ববোধ তাকে আটকে রাখল। তিনি ঠিক করলেন আজ রাতটা তিনি শেষ করবেন এবং কাল মারুফ সাহেবকে সব বলে অন্য কোথাও বদলি হয়ে যাবেন। রাত তখন প্রায় 2:30। চারপাশ একদম থমথমে। ফরিদুল ভাই করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ অনুভব করলেন তার পিঠের ওপর কেউ হাত রেখেছে। পিপি স্যুটের ওপর দিয়েও তিনি সেই হাতের শীতলতা অনুভব করতে পারলেন। ভয়ে তার গলা শুকিয়ে এলো। তিনি পেছনে ফিরে তাকাতে চাইলেন, কিন্তু সাহস পেলেন না। সেই সময় তার কানে ভেসে এলো এক ঘড়ঘড়ে কণ্ঠস্বর, ভাই, মেঝেটা কি পরিষ্কার হয়েছে? ফরিদুল ভাই আর স্থির থাকতে পারলেন না। তিনি চিৎকার দিয়ে দৌড় দিলেন লিফটের দিকে। লিফটের সামনে গিয়ে তিনি পাগলের মতো বাটন টিপতে লাগলেন। লিফটের দরজা যখন খুলল, তিনি ভেতরে ঢুকে পড়লেন, কিন্তু ভেতরে ঢুকেই তার রক্ত হিম হয়ে গেল। লিফটের ভেতরে আয়নার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে সেই একই নীল রঙের পিপি স্যুট। লোকটা ধীরে ধীরে ফরিদুল ভাইয়ের দিকে ঘুরতে শুরু করলো। ফরিদুল ভাই দেখলেন পিপি স্যুটের কাঁচের ভেতর কোনো মুখ নেই, শুধু ঘন কালো ধোঁয়া আর দুটো জলজলে লাল চোখ। ফরিদুল ভাই লিফটের কোনায় কুঁকড়ে গেলেন। লোকটা তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। ফরিদুল ভাই চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে শুরু করলেন। তার মনে হলো এটাই হয়তো তার জীবনের শেষ মুহূর্ত। কিন্তু হঠাৎ করেই লিফটের দরজা খুলে গেল এবং উজ্জ্বল আলো ভেতরে প্রবেশ করল। ফরিদুল ভাই চোখ খুলে দেখলেন সামনে মারুফ সাহেব দাঁড়িয়ে আছেন। লিফটের ভেতর আর কেউ নেই। মারুফ সাহেব অবাক হয়ে বললেন, ফরিদুল, তুমি এই অবস্থায় এখানে কেন? তোমার কি হয়েছে?
মারুফ সাহেবকে সামনে দেখে ফরিদুল ভাই যেন নতুন জীবন ফিরে পেলেন। তিনি কাঁপতে কাঁপতে লিফট থেকে বেরিয়ে এলেন। মারুফ সাহেব তাকে ধরে পাশের একটি চেয়ারে বসালেন এবং এক গ্লাস পানি দিলেন। ফরিদুল ভাই সব ঘটনা খুলে বললেন। খালেদা বেগমের দেখা সেই রহস্যময় ক্লিনার থেকে শুরু করে লিফটের সেই বিভীষিকা পর্যন্ত। সব শুনে মারুফ সাহেব দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, ফরিদুল, আমি জানতাম এই ওয়ার্ডে কিছু একটা সমস্যা আছে, কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে তা বুঝতে পারিনি। তুমি আজই বাড়ি চলে যাও। কাল থেকে তোমাকে আর 3 তলায় আসতে হবে না। পরদিন সকালে ফরিদুল ভাই সিদ্ধান্ত নিলেন তিনি একবার শেষবারের মতো হাসপাতালে যাবেন, তবে কাজ করতে নয়, বরং খালেদা বেগমের খোঁজ নিতে। তিনি 10 নম্বর রুমের সামনে গিয়ে দেখলেন রুমটি একদম খালি। বিছানায় নতুন চাদর বিছানো, কোনো রোগী নেই। তার বুকটা ধক করে উঠল। তবে কি খালেদা বেগম? তিনি নার্সিং স্টেশনের দিকে এগিয়ে গেলেন। সেখানে রিনা আপাকে হাসি মুখে কাজ করতে দেখে তিনি কিছুটা সাহস পেলেন। রিনা আপা ফরিদুল ভাইকে দেখে এগিয়ে এলেন এবং বললেন, ফরিদুল ভাই, একটা মিরাকেল হয়ে গেছে। আজ ভোরে খালেদা বেগমের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এবং ওনার শারীরিক অবস্থা এত দ্রুত উন্নতি হয়েছে যে ডাক্তার সাহেব ওনাকে রিলিজ দিয়ে দিয়েছেন। উনি যাওয়ার সময় আপনার কথা খুব জিজ্ঞেস করেছিলেন। ফরিদুল ভাই অবাক হয়ে শুনলেন। যে ঘর থেকে তিনি কাল রাতে আতঙ্কে পালিয়েছিলেন সেই ঘরেই আজ মুক্তির আনন্দ। রিনা আপা আরও বললেন, যাওয়ার সময় খালেদা বেগম একটা অদ্ভুত কথা বলে গেছেন। উনি বললেন কাল রাতে নাকি সেই নীল পিপি পরা লোকটা আবার এসেছিল, কিন্তু এবার সে কাজ করতে নয়, বরং খালেদা বেগমের মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে। তারপর থেকেই নাকি উনি নিজেকে খুব সুস্থ অনুভব করতে শুরু করেন। ফরিদুল ভাই বুঝতে পারলেন ফয়সাল নামের সেই অতৃপ্ত আত্মা হয়তো কাউকে ক্ষতি করতে চায়নি। সে শুধু তার অসমাপ্ত কাজটুকু করতে চেয়েছিল এবং যাওয়ার আগে একজন রোগীকে সুস্থ করে দিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এরপর 3 তলার আইসোলেশন ওয়ার্ডে একটি বিশেষ দোয়ার আয়োজন করেন। ফরিদুল ভাইকেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সেই ঘটনার পর থেকে হাসপাতালে আর কোনো অলৌকিক কিছু দেখা যায়নি। কয়েক মাস পর ফরিদুল ভাইয়ের বিয়ে ঠিক হলো। হাসপাতালের সহকর্মীরা সবাই মিলে তাকে অনেক উপহার দিলেন। মারুফ সাহেব তাকে প্রমোশন দিয়ে সুপারভাইজারের সহকারী করে দিলেন। ফরিদুল ভাই এখন হাসি খুশি জীবন কাটাচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে যেমন অন্ধকার আছে তেমনি আলোর উপস্থিতিও সত্য। ভয়কে জয় করে তিনি এখন একজন আত্মবিশ্বাসী মানুষ। ভূত গল্পের আজকের কাহিনী এখানেই শেষ হলো। ফরিদুল ভাইয়ের জীবনে ফিরে এসেছে শান্তি, আর সেই রহস্যময় হাসপাতালের ওয়ার্ডে এখন শুধুই রোগীদের সুস্থ হয়ে ওঠার গল্প শোনা যায়। তো আজকের মতো এখানেই, দেখা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো এক শ্রোতার হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত গল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।